হ্যালো সামজনবাসী, কী খবর সবার? আশা করছি বেশ ভালো রয়েছেন। আমাদের দেশের বাজারে প্রায় সবগুলো স্মার্টফোনে এন্ট্রি লেভেল বাজার সেগমেন্টের জন্য বেশ কিছু মোবাইল ফোন রিসেন্টলি নিয়ে এসেছে। টেকনো তাদের নতুন একটি স্মার্টফোন লাস্ট কিছুদিন আগে নিয়ে আসলো, টেকনো পাওয়ার 4। অদ্ভুত একটি নামের মোবাইল ফোন, যার ডিসপ্লের সাইজ হচ্ছে বিশাল বড়, 7 ইঞ্চির ডিসপ্লে, এবং সেখানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো এই মোবাইল ফোনটা মূলত আমার কাছে বেশ কিছুদিন আগেই এসেছিল, ভেবেছিলাম রিভিউ করব, পরে আর করা হয়ে ওঠেনি। তবে রিসেন্টলি খেয়াল করলাম আপনারা অনেকে এখনও রিকোয়েস্ট করছেন এই স্মার্টফোনের রিভিউ তুলে ধরার জন্য। যদিও আমাদের অনেক বড় বড় ইউটিউব চ্যানেলগুলো অলরেডি দিয়ে ফেলেছে, তারপরেও আজকে আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং এটা আসলে অ্যাকচুয়ালি কেমন কী হবে বা নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত সে বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছি। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি উইনফোনি মোবাইলকে এই ভিডিওটি স্পন্সর করার জন্য। বর্তমানে তাদের শপে টেকনোর সমস্ত মোবাইল ফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে, আর তাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারে লেভেল 5-এ। ভিডিও ডিসক্রিপশনে তাদের শপের সমস্ত রকম তথ্যাদি পেয়ে যাবেন। তো শুরুতে যদি বক্স থেকে আমরা দেখতে চাই, তাহলে এর বক্সে অনেক কিছু আপনি পেয়ে যাচ্ছেন, যেমন একটি স্ক্রিন প্রোটেক্টর পাচ্ছেন, একটি কাভার পাচ্ছেন, মোবাইল ফোনটা তো অবশ্যই পাচ্ছেন, 10 ওয়াটের চার্জার রয়েছে, আর এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটি হেডফোনও। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে মোটামুটি একটা ভালো কম্বো প্যাকেজ তৈরি করা হয়েছে। এরপরে আমরা যদি মোবাইল ফোনটার দিকে একটু নজর দিই, তাহলে প্রথমেই আপনার মনে হবে বিশাল বড় একটি জায়েন্ট ফোন, যেটা 7 ইঞ্চির সাইজের আর কি, আর এর থিকনেসও মোটামুটি ভালোই রয়েছে। একই সাথে এটা বেশ ভারীও। আমার মনে হয় না যে আপনি এক হাত দিয়ে এটা সহজে ব্যবহার করতে পারবেন, অন্তত আমি তো পারছিলাম না। আর এই টোটাল মোবাইল ফোনটাই প্লাস্টিক বিল্ড। ব্যাক সাইডের ডিজাইনটা বেশ সুন্দর রাখা হয়েছে, সেখানে একটা টেক্সচার লক্ষ্য করবেন এবং কালারের একটা শিফটিং পাবেন, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। আমাদের হাতে যেটা রয়েছে এটা ব্লু কালারের এবং যেটা দেখতে বেশ দারুণ। তবে হ্যাঁ, এটাও ঠিক, এর লুকস থেকে আপনি সহজেই বুঝতে পারবেন এটা কম দামে একটি মোবাইল ফোন বা চিপ একটা ফিল অবশ্যই পাওয়া যাচ্ছিল। আমরা আসছি এর ডিসপ্লেতে। এখানে আমরা পেয়ে যাচ্ছি 7 ইঞ্চের IPS LCD প্যানেল, যা কিনা 720p রেজুলেশনের বা HD+ রেজুলেশনের। এরকম বাজেটে আমরা HD+ রেজুলেশন পাবো, এটাই স্বাভাবিক। তবে এর PPI ডেন্সিটি তুলনামূলকভাবে অনেকটাই কম। 446 রয়েছে এর PPI ডেন্সিটি, যেটা আমার কাছে মনে হচ্ছে বেশ কিছুটা কম। আর যেহেতু বিশাল বড় ডিসপ্লে, এখানে শার্পনেসের একটা বড় ধরনের ঘাটতি মনে হয়। তবে হ্যাঁ, একটু মোটামুটি দূরত্ব থেকে ব্যবহার করলে সেই ক্ষেত্রে ভিডিও দেখতে সমস্যা হয় না। যারা কিনা অনেক বেশি ভিডিও দেখেন, একটু বড় স্ক্রিনের ভিডিও দেখতে চান, তাদের জন্য আশা করছি এই ডিসপ্লেটা বেশ দারুণ লাগবে। ডিসপ্লের সাইজটা যত বড়, সেই তুলনায় মনে হয় আরেকটু কোয়ালিটিফুল হলে পরে ভালো হতে পারতো। লো লাইট এবং সানলাইটের ভিজিবিলিটি খারাপ ছিল না, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আর এর ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন একটি ইউ-শেপ নচ। তবে ডিসপ্লেটিকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য জানা যায়নি। আমার মনে হয় অ্যাটলিস্ট এখানে কর্নিং গরিলা গ্লাস 3 দেওয়া উচিত ছিল। বিশাল বড় জিনিস হাত থেকে পড়ে গেলে টুক করে ভেঙে যাবে, সো অবশ্যই সেরকম কিছু থাকা উচিত ছিল। আসা যাক এর ক্যামেরাতে। মোবাইল ফোনটির রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। 12,000 টাকায় আপনি কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, ভালো বিষয়। সেখানে প্রধান সেন্সরটি হচ্ছে গিয়ে 13 মেগাপিক্সেলের, তারপরে রয়েছে 2, তারপরে রয়েছে 0.3, যেটা কিনা একটা লো লাইট সেন্সর। তো এই সমস্ত দিয়ে মোটামুটি সংখ্যায় 4টা ক্যামেরা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এরকম 4টা ক্যামেরা দেওয়ার চাইতে না দিলেও হয়। তো প্রধান যে সেন্সরটি, সেটার থেকে ডেলাইটে মোটামুটি ভালো ছবি পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলা যেতে পারে, একটু কালার টালার বাড়িয়ে দেয়, দেখতে খারাপ লাগে না। বাজেট বিবেচনায় 12,000 টাকায় আমার মনে হয় ওটার ছবির কোয়ালিটিকে আমি ডিসেন্ট বা অ্যাভারেজ বলতে পারি। তবে এক্সপোজার একটু মাঝে মাঝে ঝামেলা করে, বেশি হাইলাইট চলে আসলে তখন ছবিটাকে নষ্ট করে ফেলে বা বেশি হাইলাইটেড দেখা যায়। একই সাথে ডাইনামিক রেঞ্জ আর একটু ভালো হতে পারতো। মোটামুটি ছবি আপনি এর থেকে পেয়ে যাবেন। ক্যামেরার ক্ষেত্রে আমি একে 10-এ 6 বা 6.5 দিব। এরপরে রয়েছে একটি ম্যাক্রো শুটার, যার কোয়ালিটি অ্যাভারেজ, মোটামুটি ছবি এর থেকেও পেয়ে যাবেন। আর পরবর্তী লেন্স হিসেবে থাকছে একটি ডেপথ সেন্সর। পোর্ট্রেট মোডে এই বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে বলা যায়। তবে চুলের দিকটাতে সেখানে একটু আর্টিফিশিয়াল ভাব চলে আসে বা দেখলে বোঝা যায় আর কি। আর পরবর্তী যে লেন্স, ওটা কোনো কাজের কিছু বলে আমার মনে হয়নি, কারণ লো লাইটে এর থেকে তেমন কোনো আশানুরূপ কোনো কিছু পাওয়া যায়নি। মোবাইল ফোনটার ফ্রন্ট ফেসিং হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা প্রপার লাইট পেলে বেশ ভালো ছবি দিতে পারছিল। ডিসেন্ট ছবি পাওয়া যাবে অবশ্যই। তবে লো লাইটেও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে মোবাইল ফোনটার সামনে 2-2টা হ্যাজার্ড লাইট দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আপনি খুব সহজেই লো লাইটেও ছবি তুলতে পারবেন। একই সাথে যারা কিনা ভিডিও কলিংয়ে কথা বলেন, তাদের হয়তো একটা কাজে লাগবে। আর এই লাইটের একটা লাইটকে ব্যবহার হবে নোটিফিকেশন লাইট হিসাবে, যেটা অবশ্যই কাজের কিছু। ওকে, তাহলে এবার একটু এর প্রসেসরে মনোনিবেশ করা যাক, যেটা আমাকে একেবারেই হতাশ করেছে। 2020-এর এরকম সময়ে দাঁড়িয়ে আমরা কেন কোয়াড কোরের একটি প্রসেসর কিনবো? এই মোবাইল ফোনে আমরা পেয়ে যাচ্ছি MediaTek Helio A22, যেটা একেবারেই এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের একটি প্রসেসর। 12,000 টাকা বাজেটের সাথে কোনোভাবেই খাপ খায় না।
রেগুলার লাইফে আমার ব্যবহার করতে গিয়ে আমি যেহেতু প্রায় 2 সপ্তাহের মতো ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে দেখলাম যে এই মোবাইল ফোনটা দিয়ে সিঙ্গেল টাস্কিংয়ের কাজগুলো মোটামুটি ভালোভাবেই করা যাচ্ছিল, সমস্যা হচ্ছিল না। মানে একটা কাজ করতে গেলে করা যায়, তবে মাল্টিটাস্কিংয়ের বিষয়ে এসে একেবারেই নড়বড়ে অবস্থা। আপনি বিরক্ত হবেন, আপনাকে মানে খুবই ঝামেলায় ফেলবে, খুব ল্যাগ দেখা যাচ্ছিল, খুবই ডিলে করছিল একটা কাজ থেকে আরেকটা কাজ করতে গিয়ে। তো ওই ক্ষেত্রে বলবো যারা কিনা একসাথে অনেকগুলো কাজ করে থাকেন, মাল্টিটাস্কিংয়ের আপনার অনেক বেশি প্রেশার থাকে, তাদের জন্য মোটেই এটা ঠিকঠাক হবে না। আর যারা কিনা গেমার রয়েছেন তাদের চাহিদাও এই ফোনটা রাখা উচিত হবে না। আপনি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তাহলে মোটামুটি টুকটাক দিয়ে ঠিকই চালিয়ে নিতে পারবেন, কিন্তু আপনি যদি পাবজি বা পাবজি লাইটও খেলতে চান সেটার রেজাল্টও আপনার মোটেই ভালো পাবেন না। সো আমি বলবো যে গেমাররা যারা রয়েছেন তারা এটার দিকে চিন্তাভাবনা না করলেই চলবে, কারণ এই প্রসেসর সম্বন্ধে আপনারা বিগত দিনেও দেখে এসেছেন। আর এই মোবাইল ফোনটাতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 3GB র্যাম এবং 32GB রম। তো এখানে সাজেশন থাকতে পারে এর যে 32GB রম এটা যত বেশি ফাঁকা রাখা যায় ট্রাই করুন, যেহেতু এখানে 256GB স্টোরেজ ব্যবহার করার অপশন রয়েছে, মানে মেমোরি কার্ড ব্যবহার করার অপশন রয়েছে। সো ওইটা ব্যবহার করাও ভালো হবে, তবে অবশ্যই সেটাও ভালো কোনো ব্র্যান্ডের বা ভালো মানে অ্যাটলিস্ট ক্লাস 10-এর আর কি ব্যবহার করার ট্রাই করবেন মেমোরি কার্ড। আর এই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 থাকছে, হাই ওএস রয়েছে। তো এই হাই ওএসের মধ্যে আমি বেশ কিছু ব্লোটার লক্ষ্য করলাম, একই সাথে প্রচুর পরিমাণে অ্যাড শো আপ করে, যেটা খুবই বিরক্তিকর, খুবই ডিসকাস্টিং একটা ব্যাপার ছিল। এবং এরকম বাজেটে আসলে এত পরিমাণে ব্লোটার দিয়ে ভরে রাখার কোনো মানেই হয় না। আপনি মানে কোনো একটা কাজ করতে যাচ্ছেন, উপরে নিচে সব জায়গায় দেখতে পাবেন অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাডভার্টাইজমেন্ট, মানে বিরক্তকর একটা ব্যাপার স্যাপার। শুধুমাত্র একটু মিড রেঞ্জ বাজেট বা একটু বেশি বাজেটে ভালো কিছু তৈরি করলে তো হবে না, লোয়ার বাজেটের দিকেও একটু মনোনিবেশ করা উচিত। মোবাইল ফোনটিকে সিকিউর করার জন্য এর রেয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার রেজাল্ট ঠিকঠাক ছিল। আমার কাছে মনে হয়েছে বাজেট বিবেচনায় এর পারফরমেন্স ভালোই ছিল। আর এটাতে কিন্তু ফেস আনলক সিস্টেমও পেয়ে যাচ্ছেন, যেটা প্রপার লাইটে ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল। তবে একটা ব্যাপার খুবই ভালো লেগেছে, এই স্মার্টফোনে আপনি সারাউন্ড সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন, বোথ সাইডের স্পিকার কাজ করছে, অর্থাৎ এর যে নিচে যে মেইন স্পিকারটি রয়েছে লাউড স্পিকার, সেখান থেকেও আপনি সাউন্ড পাচ্ছেন, আবার উপরে অর্থাৎ যেটা দিয়ে এয়ারপিসের কাজ করে ওইখান থেকেও সাউন্ড দিচ্ছে। তো এখানে একটা সারাউন্ড সাউন্ড তৈরি করতে পারে, যেটা আশা করছি অবশ্যই সবার ভালো লাগবে। এবং সাউন্ডের কোয়ালিটিও খারাপ ছিল না, একেবারে ফুল ভলিউমেও তেমন কোনো ডিস্টরশন আমি লক্ষ্য করিনি, আর সাউন্ড কোয়ালিটিও বেশ ভালোই ছিল। এই বিশাল বড় মোবাইল ফোনটিকে চালনা করার জন্য দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি, যা দিয়ে আপনি অনায়াসে 2 দিনের মতো ব্যবহার করতে পারবেন। 720p রেজলিউশনের ডিসপ্লে, খুব বেশি চার্জ বার্ন করছিল না। সো আপনি মোটামুটি 2 দিন খুব ভালোভাবেই মনে হয় ব্যবহার করতে পারবেন। আর যদি একেবারে হেভি ইউজারও হয়ে থাকেন, মানে সারাক্ষণই ভিডিও টিডিও দেখেন, তাতেও আমার মনে হয় 1 দিন প্লাস খুব সহজেই ব্যবহার করা যায়। আর এর ব্যাটারিকে আর কি চার্জ করতে বেশি সময় লেগে যাচ্ছিল, কারণ এখানে যে 10 ওয়াটের চার্জার তা দিয়ে 3 ঘন্টার প্লাস সময় লেগে যাচ্ছিল। তো আমার মনে হয় কি যে বড় ব্যাটারির সাথে সাথে একটু অ্যাটলিস্ট চার্জার যাতে আরেকটু বাড়ানো যায়, এদিকে একটু চিন্তাভাবনা করা উচিত এখন কোম্পানিগুলোর। তো এই স্মার্টফোন নিয়ে আমি আর ডিটেলসে তেমন কিছু বলতে চাচ্ছি না, এর সম্বন্ধে আপনারা অলরেডি সব কিছু জেনেছেন। আমার ইউজার এক্সপিরিয়েন্স কী ছিল, আমাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে সে বিষয়ে আপনাদেরকে জানালাম। তবে 12,000 টাকা আমাকে খুব বেশি সন্তুষ্ট করতে পারেনি। তারপরেও এই ফোনটা আমি তাদেরকে সাজেস্ট করতে পারি যারা কিনা বড় একটা ডিসপ্লে পছন্দ করেন, যারা ভিডিও দেখতে চান, সারাক্ষণই মানে ভিডিও টিডিও দেখেন, তাদের জন্য এটা বেশ ভালো হবে। একই সাথে এখানে ভালো সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন, বিশাল বড় ব্যাটারি, ভালো ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন। তাদের জন্য অবশ্যই এটা একটা রাইট চয়েস হতে পারে। তবে যারা কিনা মাল্টিটাস্কিং করেন, এরকম বাজেটেই একটু গেমিং টেমিংও করতে চান, তাদের মনে হয় এটা নিয়ে মানে খুব আশানুরূপ রেজাল্ট আপনি সেখান থেকে পাবেন না। সো আপনি সেই ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে দেখতে পারেন আপনার জন্য এটা নেওয়া ঠিক হবে কিনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।